ফুটবল শেখার জন্য যেমন মেসির কাছে যেতে হবে মানুষের, অভিনয় শেখার জন্য হুমায়ুন ফরিদের কাছে যেতে হবে। যে আমি যদি অস্কারেও যাই কোনোদিন, আমি হয়তো ওই মঞ্চেও একদম একটা 300 টাকা বা 600 টাকা তাঁতের শাড়ি, কানে একটা ঝুমকা, হাতে চুড়ি, একটা কপালে টিপ আর চুলে ফুল দিয়ে চলে যাবো। আর আমি একেবারে এন্টি ব্রাজিল, অ্যাক্টিংটা গড়াগড়ি করে, অ্যাক্টিংটা কম করে। মেসিকে নিয়ে কেউ কোনো নেগেটিভ কথা বলবে না, বাট যদি কেউ বলে থাকে যে না মেসির খেলা পছন্দ না, বুঝতে হবে যে সে আসলে ব্রাজিল। যুদ্ধক্ষেত্র আমার কাছে ব্রাজিল আর্জেন্টিনার বিষয়টা, খেলার ব্যাপারে আমরা ভীষণ আবেগী। 7টা গোল খেয়েছে, সেটা বলবে না। সবসময় সব কাজ ভালো হবে তা না। আমাদের জেনারেশনের মানুষজন কিন্তু খুব ভালো কাজ করছে, আর্টিস্টরা। হ্যালো প্রিয়জন, আগামী সময়ের বিনোদন আড্ডায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি পান্থ আফজাল। আমার সাথে রয়েছে তানজিকা আমিন, যার অভিনয়ে আপনি মুগ্ধ হন, যাকে পর্দায় বারবার দেখতে চান। তিনি আজকে আগামী সময়ের স্টুডিওতে হাজির হয়েছেন। তার সাথে একটা তুমুল আড্ডা হবে এবং তার পর্দায় ভালো লাগার কথা জানবো, ভালোবাসার কথা জানবো, তার যে অভিজ্ঞতা, কাজ, দীর্ঘ 22 বছর ধরে তিনি মিডিয়াতে কাজ করেছেন, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। অবশেষে আপনাকে পেলাম। না, আমি তো ওয়েট করছিলাম আসবো কবে, আর আজকে ব্যাটে বলে মিলে গেল, তাই আমারও ভালো লাগছে। তাও আর বিশ্বকাপের সময়। ওহো, আর এই সময় তো আসলে আমি তো বিশেষ করে শুটিং জাস্ট ক্যান্সেল করে রাখছি। যদি কেউ ডেট চায় আমি বলছি যে আমি সিক বা আমি আউট অফ টাউন। ফুটবল তো অনেক দেখা হয়। আমি শুধু দেখি না, আমি গিলি। মানে হয় না কিছু মানুষে খায়, আমি মানে হ্যাঁ, আমি একটু খেলাধুলার মধ্যে আয়োজন করে খেলাটা দেখা করে আয়োজন করে দেখি। এবং বিশেষ করে আমি আর্জেন্টিনার খেলাটা বেশি আয়োজন করে দেখি, কারণ আমার তখন নার্ভ খুব উইক থাকে। কারণ কি করবে, একটু পরে গোল খেলো নাকি গোল দিবে, কারণ আমি তো সাপোর্টার আর্জেন্টিনার। আমি ওই সময় ইচ্ছা করি বেশি মানুষজন নিয়ে দেখি, যেন আমি একটু ডিস্ট্রাক্টেড হই আর কি। আর আমি একেবারে এন্টি ব্রাজিল। কারা কারা দেখেন? মানে আপনাদের তো সার্কেলটা অনেক বড়, ফ্রেন্ড সার্কেল বা তারকা সার্কেল। তারকা সার্কেলের সাথে কম হয়, আমার কিছু ক্লোজ ফ্রেন্ডস আছে, ওদের সাথেই জাস্ট বসা হয়, দেখা হয়। যখন একটু বিগ স্ক্রিনে মনে হয় তখন অন্য জায়গায় যাই, যখন মনে হয় একটু কোজি বাসায় দেখবো তখন বাসার ভেতরে একটা আড্ডা দেওয়া। আর্জেন্টিনা এই পর্যন্ত যে কয়েকটা ম্যাচ খেলে আসলো, কি মনে হয়েছে পারফরমেন্স? আপনি খুশি? এখন যেটা হচ্ছে কি, যে যাদের সাথে খেলেছে আর্জেন্টিনা টিমগুলো তো একটু দুর্বল টিম ইন আ সেন্স না, আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। তো এদের সাথে খেললে তো ভালো খেলবেই। এখন মূল কথা তো হচ্ছে পরের খেলাগুলি থেকে খেলে। সো আমি এতটাও বায়াস না যে আমার টিম যাই খেলবে তাতেই খুব ভালো খেললো, ব্যাপারটা এরকম না। মানে সমালোচনা করতে চান? হ্যাঁ, সমালোচনা করতে চাই। টেস্ট আসলে ও টেস্ট এখনো হয় নাই আর্জেন্টিনা, যে আসলে এই টিমটা কতটা ভালো খেলবে, এই টেস্ট এখনো হয় না। কোন খেলোয়াড়কে বেশি ভালো লাগে আপনার? It's all about মেসি। মেসি কেন? আর্জেন্টিনার all about মেসি, কারণ ও জিনিয়াস, ও একজন ফুটবলার, ও অসম্ভব ভালো খেলে। এবং শুধু তো আসলে ভালো খেললে হয় না, আমার কাছে কেন জানি মনে হয়, আপনারাও মানবেন, যে ভীষণ ভদ্র মানুষ মনে হয় তাকে। হ্যাঁ, একটা ফ্যামিলি পার্সন, ভদ্র মানুষ, কোনো উচ্চবাচ্য নাই, চুপচাপ ঠান্ডা মাথার মানুষ। সো এই জন্য তাকে ফাউল কম করে আর কি। ফাউল কম করে, অ্যাক্টিংটা গড়াগড়ি করে, অ্যাক্টিংটা কম করে। আর্জেন্টিনার সাপোর্টার যে হোক বা না হোক, মেসিকে অনেকে সাপোর্ট করে। মেসি লাভার আছে, হ্যাঁ। আর্জেন্টিনাকে সাপোর্ট করছে না, কারণ অনেকে আছে এন্টি আর্জেন্টিনা, বাট মেসিকে নিয়ে কেউ কোনো নেগেটিভ কথা বলবে না। বাট যদি কেউ বলে থাকে যে না মেসির খেলা পছন্দ না, বুঝতে হবে যে সে আসলে ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বী একটা খেলা হয়, আপনি এটাকে কিভাবে দেখেন? এটা আসলে যেন মারামারি পর্যায়ে কিন্তু চলে যায়। আমার কাছে ফান লাগে। আমি কিন্তু সেই মানুষটা, আমি কিন্তু মারামারি করে ফেলি। মারামারি মানে কথার মারামারি, যেটা হচ্ছে যে আমি জানি ইটস ব্যাড, যে আমার ভিতরে কোনো রকম স্পোর্টসম্যানশিপ নাই। খেলা মানে তো হারা জিতা, তোমার টিম হারতে পারে, তোমার টিম জিততে পারে, ব্যাপারটা এরকম। বাট আমি মানে যুদ্ধক্ষেত্র আমার কাছে ব্রাজিল আর্জেন্টিনার বিষয়টা। ফেসবুকে কখনো উল্টাপাল্টা কিছু লিখি না, হ্যাঁ, মানে একটু পরিমিতি রেখেই তারপরে সবকিছু লেখার চেষ্টা করি। বাট আমি এর আগের বারে করি, এইবার যা ইচ্ছা তাই ফেসবুকে লিখছি ব্রাজিলকে নিয়ে, যা ইচ্ছা তাই, যা মনে আসছে, বাজে কথা ভালো কথা, মানে সবকিছু লিখছি। মানে আমি এত ডেসপারেট হয়ে গেছি, আমি যুদ্ধক্ষেত্রে নেমেছি ব্যাপারটা। আমরা তো স্বপ্ন দেখি, যারা যে আপনি যে দেশের ফ্যান হবেন, সেটা ব্রাজিল হতে পারে, আর্জেন্টিনা হতে পারে, অন্য কিছু হতে পারে, সবাই তো স্বপ্নটাই দেখে। আর আমরা তো স্বপ্নবাজ মানুষ, আবেগী, খেলার ব্যাপারে আমরা ভীষণ আবেগী। তো ওই জায়গা থেকে তো অবশ্যই এক্সপেক্ট করি, বাট আমার কাছে মনে হয় না, বাট হলে খুব ভালো হয়। এই যে 7 আপ করে এটাকে, আপনি কি দল? আমি তো আর্জেন্টিনা। আর্জেন্টিনা, তাহলে ঠিক আছে। হ্যাঁ, 7 তো 7টা গোল খেয়েছে, 7 বলবে না। আমি তো চাই এরপরে আপার 10 না আপার 11 নামের একটা ড্রিঙ্ক আছে না, এরপর 11 টাকা, তারপরে আমরা আপার 10 না আপার 11 কিছু একটা বলবো। ও না, ওকে, হ্যাঁ, তা তো দেখেছি আর কি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, হ্যান্ডস অফ গড। হ্যাঁ, যখন যেবার সে ওয়ার্ল্ড কাপটা পেলো আর কি, তখন অনেক ছোট, মানে এটা তো আর ভাবার কিছু নাই। যেহেতু এখন ফ্যামিলি হয়েছে, আমার সাথে আমার না, ও তো এই এক মাসে তো জাস্ট কোরবানি ঈদটা করেই গেল, তো এক মাসের মধ্যে আসছে না। তো আমার আর ওর টাইমিং তো ডিফারেন্ট। হ্যাঁ, মানে আমাদের যখন 11টায় খেলা শুরু হয় তখন ওর রাত 3টা, সো ডিফারেন্ট। বাট আমরা যে মাঝে মাঝে ইয়াতে দেখি, কথা বলি। সে কি আর্জেন্টিনা সাপোর্টার? না, সে হচ্ছে, এখানে একটা টুইস্ট আছে মজার। সে বেসিক্যালি ডাই হার্ড
ব্রাজিলের সাপোর্টার এবং সে অন্ধভক্ত ব্রাজিলের, আমি যেরকম জাস্ট অন্ধভক্ত আর্জেন্টিনার। তো আমি তাকে বললাম যে মানে একেবারে যুদ্ধ লেগে যাবে, সবকিছু মানে শেষ হয়ে যাবে যদি তুমি আর্জেন্টিনার চুপচাপ করে সে এখন আর্জেন্টিনার সাপোর্টার। এখন মজার ব্যাপার যেটা করে পান্থ ভাই, সে যেটা করে যখন আমি ইচ্ছা করে ওকে ফলো করি, যখন ব্রাজিল গোল দেয় এই খেলাগুলিতে, তবে ভিডিও থেকে দেখার চেষ্টা করি কি করছে। তো ব্রাজিলগুলোর সময় সে উত্তেজিত হতে পারে, ফোনটা পাট করে উল্টায় দিয়ে সে একা একা হয়তো নাচানাচি করে, তারপরে আবার আসে। আমি ওকে টর্চার করি, লিটারালি। তাই শ্রদ্ধা করে আপনাকে, আমাকে শ্রদ্ধা করে, মানে আমি ওকে টর্চার করি। এটা অবশ্যই যে আমি আরেকটা কথায় আসি, সংসারের ক্ষেত্রে শ্রদ্ধাবোধটা, পারস্পরিক শ্রদ্ধাবোধটা কতটুকু থাকা জরুরি? এই সংসারের মধ্যে অনেক বিষয়গুলো আসে যে যারা ধরেন যে এখনকার সময় যেগুলো হয়, কিন্তু সংসারে এই শ্রদ্ধাবোধ না থাকার কারণে কিন্তু মানুষ আলাদা হয়, মানুষের অনেক সমস্যা হয়। তা আপনি কি মনে করেন, এটাকে আপনি কিভাবে দেখেন, এটা কতটুকু জরুরি? আমার কাছে কি মনে হয়, আমার কাছে মনে হয় পান্থ ভাই যে ভালোবাসা বাই প্রোডাক্ট, লাভ বলে না সব কিছুর মূলে হচ্ছে লাভ। আমার কাছে লাভ ইজ আ বাই প্রোডাক্ট, ইম্পর্টেন্ট হচ্ছে রেসপেক্ট অ্যান্ড ট্রাস্ট। যদি সংসারের মধ্যে বা যে কোনো সম্পর্কের মধ্যে দুটো জিনিস থাকে, ভালোবাসা অটোমেটিক্যালি চলে আসে, দ্যাটস দ্য বাই প্রোডাক্ট। আমাদের মধ্যে ভালোবাসা তো থাকবে, একটা মানুষের সাথে আপনি আছেন একসাথে সারাক্ষণ ওঠা বসা চলাফেরা, ভালোবাসেন বলেই তার সাথে সংসার করছেন, আমাদের মধ্যে ওইটা বেশি ইম্পর্টেন্ট, রেসপেক্ট অ্যান্ড ট্রাস্ট। সেটাই কথা বলি, যেমন আপনি এখন তারকা, ধরুন আপনার হাজবেন্ড একজন কর্পোরেট মানুষ বা ব্যবসায়ী বা বড় ধরনের কেউ, দুজনের ভিতরে একটা অ্যাডজাস্টমেন্টের হইতেই পারে, কিন্তু এই বিষয়গুলো যারা অ্যাডজাস্ট করতে পারে তারা কিন্তু আজীবন থাকে, সংসার করে। কিন্তু পারস্পরিক সম্পর্কটা আসলে শ্রদ্ধার উপর নির্ভর করে। এটা যদি আপনার শেষ হয়ে যায় তখন কিন্তু আর সম্পর্ক থাকা না থাকা সমান কথা। আপনি যদি আপনার ওয়াইফ ধরেন, আজকে আমার মতো কেউ, হ্যাঁ আপনার ওয়াইফ যে কিনা মিডিয়াতে আছে এবং কাজ করছেন, আপনি যদি তাকে রেসপেক্ট না করেন, আপনাকে বারবার সন্দেহ করবেন, কোনো একটা কিছু না হইলেও আপনি মানে করবেন। আর যদি আপনাকে রেসপেক্ট করেন, আপনি অনেক কিছু দেখবেন না, কারণ আপনাকে রেসপেক্ট করছেন, আর সেও আপনাকে সেই সম্মানটুকু করবে, কারণ সে জানে যে আমার পার্টনার আমাকে সুপার লেভেলের রেসপেক্ট করে। সো ইটস দ্য ভাইস ভার্সা। আপনার কাজগুলো দেখে আপনার হাজবেন্ড? ও হচ্ছে আগে তো আমাকে চিনতই না, যখন আমাদের পরিচয় হয়েছে 18 সালে তো আমাদের পরিচয়, আমাকে চিনতো না। তারপরে চিনলো আস্তে আস্তে, তো চেনার পরে ও হরর মুভি অথবা কমেডি পছন্দ করে। ও হচ্ছে সেই অডিয়েন্স যে কিনা হাসবে আর অথবা এগুলি মানে একদম মাথা দিয়ে কিছু দেখার মতো মানুষ না, যেটা আমি সারা জীবন কিন্তু আগে হেট করেছি। আমার খুবই অপছন্দ এরকম মানুষকে যে কিনা মন দিয়ে কিছু দেখে না, সে শুধু হাসবে, কমেডি দেখবে। আমার কপালে সেটাই জুটছে। আমি যখন তাকে ইম্পর্টেন্ট কিছু দেখতে বলি, সে 3 দিন ধরে দেখে, হ্যাঁ সে বুঝে না, আচ্ছা এটা হয়েছে। তারপর আমি তাকে যখন জিজ্ঞেস করলাম এটা যে দেখলা কি বুঝলা এটা দেখে, সে এমন একটা ডিফারেন্ট ফিলসফি আপনাকে দিবে যেটার সাথে কোনো মিল নাই। সো লাইক দ্যাট। এই যে লাস্ট আপনার কাজগুলো, যে কাজগুলো নিয়ে সবাই খুব প্রশংসা করছে, লিলিত বলেন বা আপনার যে ফ্যামিলি ওরিয়েন্টেড যে কাজগুলো বলেন, সিনেমা বলেন, সেই কাজগুলো নিয়ে সে অবশ্যই দেখেছে, সে অবশ্যই ভালো মন্দ বলেছে। ও আমাকে নিয়ে অনেক প্রাউড ফিল করে। আমার একটাই ভালো লাগার জায়গা যদি আমি বলি, ও আমাকে নিয়ে ভীষণ প্রাউড ফিল করে এটা। এবং থাকে না কিছু মানুষ প্রাউড ফিল, বাবা মা তো সন্তানকে নিয়ে প্রাউড ফিল করে কিন্তু হয়তো মুখে বলে না, তারপর 10টা বকা দেয়, কিন্তু আমি দেখি যে আমাকে নিয়ে প্রাউড ফিল করে, এটার ফেসে বোঝা যায়। এটা ওর প্রতি আমার অ্যাট্রাকশনের অনেক বড় একটা কারণ। আপনি 22 বছরের মিডিয়া জীবন, তার মধ্যে আমার মনে হয় আপনার গত কয়েক বছরে আবার পুনর্জন্ম হয়েছে, কি বলবেন আপনি? হ্যাঁ হয়েছে। পুনর্জন্ম বলতে কি, যখন আপনি আপনার ক্যারিয়ার কত বছর, একটা অনেক লম্বা সময় গেছে না, প্রথমে কি আপনি খুব সহজে কি ভালোবাসা জন্মে যায় যে কোনো কিছুর প্রতি? একটা ম্যাচুরিটি লাগে, আস্তে আস্তে অভিজ্ঞতা আপনাকে ম্যাচিওর করে, তারপরে আবার ভালোবাসা জন্মায়। সো আমার কাজের প্রতি তাই হয়েছে, তাই এটা মানুষের কাছে পুনর্জন্ম মনে হচ্ছে। সো আমার ভালোবাসা জন্মিয়েছে, আমার ম্যাচুরিটি এসেছে, কাজের প্রতি শ্রদ্ধাবোধ জন্মেছে, তাই এখন সেটা পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। সিনেমা নিয়ে আপনার চিন্তা কি? মানে বাংলাদেশের সিনেমা এখন তো 2 ধারায় প্রবাহিত, অনেকেই বলে। এখন ধরেন যে ধারা, সেটা নিকেতন পাড়া বা মিডিয়াকে দিয়ে নাটক পাড়া, অনেকে বলে এটা সিনেমা পাড়ার মধ্যে নেই। এটা নিয়ে অনেকে অনেক কথাই বলে। আপনার চিন্তাটা কি আসলে, সিনেমাটা কিভাবে চলছে বা এটার ভবিষ্যৎটা কি? দেখেন, 2 রকম হতে পারে যে এটা ভবিষ্যৎ ভীষণ ভালো অথবা ভবিষ্যৎ ভীষণ খারাপ। মাঝামাঝি কোনো কিছুই কিন্তু হয় না। আর মাঝামাঝি কোনো কিছু খুব বেশি সাস্টেইন করার মতো অবস্থা, মানে জনম দুঃখী কিছু বিষয় থাকে না, মাঝামাঝি বিষয়টা জনম দুঃখী বিষয়। নষ্ট যদি হয়, এখন যে অবস্থা আছে এটা আমাদের কারণেই হবে, আর যদি ভালো হয় সেটা আমাদের কারণেই হবে। এর মধ্যে আপনি জানেন হাজারো কারণ, এখন আপনি এটা নিয়ে ডিসকাশন করতে পারি যে এইটা কোন দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, বাট ডিসকাশনটা আমরা না করি। আমরা চাই আরো ভালো দিকে। না, আমরা ভালো দিকে চাই, কারণ আমাদের রোদ ইন্টারন্যাশনালি
প্রদর্শিত হচ্ছে। আপনার বনলতা সেন নিয়ে মানুষ এখন হলে যাচ্ছে, আগের উৎসব নিয়ে ছিল, আপনার দম দেখেছে, প্যাটার্নটাই না চেঞ্জ হয়ে গেছে। একটা একটা করে দেখছে, আপনি কমার্শিয়াল ফিল্মও দেখছে, শাকিব খানের ছবি দেখছে, তাই মোটামুটি মানুষ হলমুখী হচ্ছে, বিনোদন খুঁজছে, মানুষের টেস্টটা চেঞ্জ হচ্ছে। টেস্টটা চেঞ্জ হচ্ছে। আপনার কি সিনেমা দেখা হয়েছে? না, আমার তো সবই দেখা হয়, আমি তো সিনেমা পাগল মানুষ। আমি যখনই রিলিজ হয় তখনই না গেলেও পরে একটা সময় তো দেখা হয়। এবার সব দেখা হয়েছে? সব দেখা হয়ে গেছে। যদি আমি বলে সংক্ষেপে বলে যে এবার 6টা না 5টা ফিল্ম হয়েছে, আমি 3টাকে কাউন্ট করেছি। তিনটা কাউন্ট যদি বলেন। রোহিত, বনলতা সেন এবং রকস্টার। 3টা সিনেমার মধ্যে আমার কাছে কোনটা বেশি ভালো লেগেছে? আসলে 3টা 3 রকম ধারার সিনেমা, 3টাই ভালো লেগেছে। এখন ইউনিক ব্যাপার যেটা হচ্ছে, বনলতা সেন একটা কবিতা, কবিতাটা কবিতার মতো করে বলা হয়েছে, আর কবিতা সবসময় সুন্দর। আমরা কবিতা সবসময় চোখে দেখি এবং কানে শুনি। আমরা একটা কবিতা, আমরা কবিতা হচ্ছে মানে দেখতে পাচ্ছি না, হ্যাঁ, আমরা শ্রবণ করছি, আর আমরা এই কবিতাটা চোখের সামনে দেখেছি। সো এটা একটা ভীষণ ইউনিক ব্যাপার বনলতা সেনের। আর রোহিত নিয়ে আমার কিছু বলার নাই এই জন্য, কারণ আমরা হয় না অনেক সময় আমরা বাইরের কিছু সিনেমার কথা বলি যে এই সিনেমাটা বাইরের উনি কি মেকার, কি অসাধারণ বানিয়েছে, অভিনেতা অভিনেত্রী কি অসাধারণ অভিনয় করেছে, আমরা তো জীবনেও পারবো। সো রোহিত এইটাকে ব্রেক করেছে। এবং আরেকটা বিষয়, নারীর যে একটা নাম থাকে না বিয়ের পরে, কি অদ্ভুত, সে অদ্ভুত ভাবে দেখাচ্ছে, কি অদ্ভুত দেখিয়েছে। এবং আমি না তুষির যে কি পরিমাণ ফ্যান, মানে আমি জাস্ট, আমাকে যদি বলেন যে 1 থেকে 10-এর মধ্যে আর্টিস্ট নাম সিরিয়াল দিতে ফার্স্ট সেকেন্ড থার্ড, আমার 1 to 10 তুষি থাকবে। আপনি তুষির জায়গায় থাকলে আপনি কতটুকু দিতে পারতেন? আমি 0। তুষি যেরকম দিয়েছে আমার ইম্পসিবল, কি বলেন, আমার তো মনে হয় তুষি ছাড়া কেউ পারতো। আর আমাকে যে একটা সিলি কোশ্চেন করলেন, আমি এটা কিচ্ছু করতে পারতাম না, আমার পক্ষে সম্ভবই না এরকম অভিনয় করা, এতটা মিশে যাওয়া চরিত্রের সাথে। তাহলে এটার মধ্যে আরেকটা প্রশ্ন করি, আপনি কিন্তু ওদের প্রথম ছিল কাস্টিং ছিল জয়াপা, যদি তুষি আর জয়াকে আমি কম্পেয়ার করতে বলছি না, জয়াপা করলে কেমন হতো? হ্যাঁ, জয়াপা করলেও ভীষণ ভালো করতেন, কারণ জয়াপা হচ্ছে ভীষণ ভালো অভিনেত্রী, প্রথম কথা উনি ভীষণ ভালো অভিনেত্রী। সো জয়াপা করলে ভালো করতেন। এখন জয়াপাকে যেহেতু আমরা তুষিকে দেখে ফেলেছি, এখন আর জয়াপা সেই জায়গায় যেতে পারছে না, সো আমি আর ওই ব্যাপারে বলতে পারছি না। আর লাস্ট রকস্টারে শাকিব খান, রকস্টার ভীষণ ভালো সিনেমা, তবে কিছু জায়গায় একটু সিঙ্ক কম ছিল, একটু লিঙ্ক পার্ট, মানে সিঙ্কিং এন্ড লিঙ্কিংটা একটু কম ছিল, বাট সাবিলা দুমদান্তকে ভীষণ সুন্দর লেগেছে, গানগুলি ভালো ছিল, সাকিব খান যা করে সাকিব খান তাই করেছে, মানে ভালো। কারণ এখনকার সময় নাটকের যে শিল্পীরা বা নায়িকা বা বলেন তারা অভিনেত্রী, film করছে, হ্যাঁ। তারা ফিল্ম করছে, যেহেতু তানজিকা আমিন অবশ্যই দুর্দান্ত করছে, অফার এসেছে বা হ্যাঁ, আমি তো করছি, আমি এই ফিল্মটাই বেশি করার চেষ্টা করছি। এই যে কমার্শিয়াল ফিল্ম, যেমন আপনার শাকিব খানের মুভি বা শাকিব খান বাদে নিশোর মুভি, বা একক নায়িকা হিসেবে যেমন আপনার নাবিলাও করছে, সেভাবে কি আপনার এরকম? না, সেরকম আমার কাছে অফার আসেনি এখনো, সেইভাবে আসেনি। যদি আসে অবশ্যই গল্পটা আগে দেখবো। ইটস নট অ্যাবাউট সাকিব খান আছে বলে বা অমুক ডিরেক্টর বলে, ব্যাপারটা একেবারেই এরকম নয়। ব্যাপারটা হচ্ছে যে আমার চরিত্রটা আমি আগে দেখবো, তারপর অবশ্যই করবো। আচ্ছা, একজন শিল্পীর আসলে কোন দিকে মেনে চলা উচিত? গল্প, ডিরেক্টর, না শিল্পীকে, মানে শিল্পীকে দর্শকের সামনে কিভাবে উপস্থাপন করা উচিত নিজেকে, সেটা ফেসবুক হোক, সেটা আপনার পর্দায় হোক, ব্যক্তিগতভাবে হোক? দেখেন, যেটা হচ্ছে আগে একটা সময় বলতো, যেমন যদি সুচিত্রা সেনের কথা বলি, উনি আসেনি সামনে, হ্যাঁ, উনি হচ্ছে ওনার যে অরা ছিল, সে অরা নিয়ে উনি চলে যেতে চেয়েছেন পৃথিবীর মায়া ত্যাগ করে, এবং উনি তাই করেছেন। এখন জেনারেশন সেটা না, এখন জেনারেশন হচ্ছে মানুষ দেখতে চায়, আপডেট চায়, তাই ইনস্টাতে বলেন সব বড় বড় সুপারস্টাররা যারা আমার দেশেও আছে, দেশের বাইরে যারা আছেন, আপনি একজন বলেন তো, হয়তো হাতে গোনা 2-4 জন আছে, কারা নেই যারা ইনস্টাতে নাই, এবং সবাই তাদের প্রমোশনাল পদ্ধতি ভিন্ন, প্রমোশনাল পদ্ধতি ভিন্ন, অবশ্যই প্রমোশনাল পদ্ধতি ভিন্ন, কিন্তু আমি বলছি লাইফস্টাইলের কথা। সবাই কিন্তু লাইফস্টাইল জানে কি কোথায় কি করছে না করছে, সো এখন ইজি টু গেট এভরিথিং, হাতের কাছে চলে আসে। তো এটা কি সহজলভ্য হওয়া উচিত তারকাদের? হ্যাঁ, আমি ওটাই বলতে চাইছিলাম যে ওই সময় সুচিত্রা সেনের লাইফস্টাইল যা ছিল, ওই সময়টা ওভাবে গেছে। এখন আমি কিন্তু এখন আমি করি বলে আমার কাছে হয়তো এটা তেমন কিছু মনে হয় না, আমার কাছে মনে হয় ঠিক আছে, মাঝে মাঝে হাজবেন্ডের সাথে যখন একটু সুন্দর মুহূর্ত আমি কাটাচ্ছি, আমি একটা ছবি পোস্ট করলাম, আমি কোথাও ঘুরতে গেছি, আমি একটা ছবি পোস্ট করলাম, আমার মনে কিছু একটা এসেছে, একটা লাইন, আমি সেটা দিলাম, তো এটার সাথে আমার কাজ না, আপনার দিকে ঠিক আছে, কিন্তু আপনি যখন আপনার ফলোয়ার নিয়ে থাকবেন, আপনারা যখন নিয়ে থাকবেন, তখন অনেক হেট কমেন্ট করবে, অনেক সমালোচনা করবে, অনেক বিষয় নিয়ে বাড়াবাড়ি কোনো কিছুতে ভালো না। 24/7 তো কেউ ফেসবুকের মধ্যে আমি পড়ে নাই বা অন্য কেউ নাই, সামটাইমস আপনি কিছু একটা করলেন, দিলেন। নেতিবাচক কমেন্ট অনেক সেলিব্রিটি পছন্দ করে না, ও নেতিবাচক সমালোচনা নিতে পারে না। আচ্ছা, এটা তাদের ব্যাপার, আমি তো নিতে পারি। হ্যাঁ, ও বাবা, আমি নিতে পারি, আমি খুব ভালো জানি, আমার এই ব্যাপারে আমার নার্ভ হচ্ছে স্টিলের নার্ভ। আমি যদি বলি গত 2 দিনে আপনার এমন একটা পজিটিভ কোনো কমেন্ট করেছে বা এমন কেউ আপনার চোখে পড়েছে কিনা? পজিটিভ কমেন্টস? হ্যাঁ,
ফেসবুকে। হ্যাঁ হ্যাঁ এই দুদিন ধরে ফেসবুকে তো আমি শুধুই খেলাধুলা নিয়ে লিখছি এবং মানুষ আমাকে গালি দিয়ে ধুয়ে ফেলছে যারা ব্রাজিলের। সো এর মধ্যে শুধু পচা কমেন্টস। হ্যাঁ, আমি যখন আমার কোনো ছবি দেই, সলো ছবি, আমি প্রচুর পজিটিভ কমেন্টস পাই। আমি লিলিথ নিয়ে আমার একটা নাটক আছে লিলিথ, যেটা আপনি দেখেছেন, আপনার ভালো লেগেছে বললেন। সেই লিলিথ 3 মিলিয়ন রিচ করেছে। তো এখন তো 3 মিলিয়ন রাতারাতি হয়ে যায় কোনো একটা নাটকে, তাই না? তো এটা আমার 2 মাস পরে 3 মিলিয়ন হচ্ছে। তো আমি এটা নিয়ে একটা লাইন লিখেছিলাম যে লিলিথ যারা দেখেছেন এই সমৃদ্ধ এবং রুচিসম্পন্ন মানুষগুলো, তাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি কমেন্টস দেখলাম যে এত পজিটিভ কমেন্টস এবং নাটক নিয়ে এত প্রশংসা, নাটকের প্রশংসা, পরিচালকের প্রশংসা, রাইটারের প্রশংসা, অভিনেত্রীদের প্রশংসা। এই জিনিসগুলি আমার ভীষণ ভালো লেগেছে। সো হ্যাঁ, আমার এর মধ্যে ওই ব্রাজিলিয়ানগুলি বাদ দিয়ে আমি সব পজিটিভ কমেন্টস। এবং দেখেন এই মুহূর্তে নাটকের যে মানুষ প্রশংসা করছে, একা সময় কোথাও কেউ নেই, অয়ময়, সংসপ্তক, বহুব্রীহি বা আপনার পালনার রুমকি, যেগুলি হচ্ছে আমাদের মেধার বিকাশ ঘটিয়েছে। হ্যাঁ, সেগুলো কিন্তু এখন আমরা রিলস বা ছোট আকারে আমরা সামনে দেখছি। সেগুলো আমাদের ভিতরে কিন্তু একটা অনুপ্রেরণা যোগায়, ভালো লাগা কাজ করে। কিন্তু এই সময় অনেকে বলে নাটক চলে যাচ্ছে, কদে শেষ হয়ে যাচ্ছে বলে বলার পরেও কিছু কিছু ধারাবাহিক আবার কিন্তু ফিরে আসছে পারিবারিক আবহে। হ্যাঁ, এটা কতটা স্বস্তিদায়ক মনে হয়? না, দেয়, এটা দেয়। মানে কিছু তো একদমই অসহ্য হয়ে যায়, কিছু কাজ দর্শকই সেটা নিয়ে কথা বলে ভালো হয়নি, আবার হঠাৎ করে মানে একটা সুন্দর থাকে না, গরমের মধ্যে ঠান্ডা বাতাস, এরকম ভাবে খুব সুন্দরভাবে কোনো একটা নাটক আবার সবাইকে আরাম দিচ্ছে। আমার কাছে মনে হয় ইটস আ প্রসেস। সবসময় সব কাজ ভালো হবে তা না, সবার রুচি একরকম না। এখন আপনার এক রং পছন্দ, আমার সে রং পছন্দ নাও হতে পারে। সব রুচি অনুযায়ী কাজ আসবে, তার ভেতর থেকে আমরা কতটুকু পজিটিভিটি আমাদের ভেতরে নিতে পারছি এটা। এখন তো আপনার পিক আওয়ারে আছে, আপনার মানে আপনার যদি বলি আপনার ক্যারিয়ারটা, আর কারণ ডিমান্ড করেন আপনি যে আমার পারিশ্রমিক এত দিতে হবে, আর পারিশ্রমিক বাড়াই দিতে হবে, আগে যা নিতাম এখন তা নিব না, আমাকে এভাবে করতে হবে, এরকম করেন কিনা? আমার ঝামেলা হচ্ছে, আমি অনেকের সাথে যখন কাজ করি, আমাকে ধরেন আজকে আপনি ফার্স্ট একটা ডিরেকশন দিচ্ছেন, আপনি আমাকে বললেন যে আমি আপনার ডেট চাই, নাটকটা বা এই কাজটা করবো, আপনি কত নেবেন? আমি আপনাকে ফার্স্ট বলবো পান্থ ভাই, এটা আপনার ফার্স্ট কাজ, আই নট টেক এনি রিমুনারেশন ফ্রম ইউ। হ্যাঁ, সো এটা আমি অনেকের সাথে ফার্স্ট কাজে করি। আচ্ছা, বলে দিছি ক্যামেরার সামনে। ওকে, সো ফার্স্টে এই কাজটা আপনি এটা যারা নতুন নতুন ডিরেক্টর তারা কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবেন। না, শুধু নতুন ডিরেক্টর গুলো না, যারা ভালো ডিরেক্টর, যারা মানে শুধু নতুন ডিরেক্টর গুলো না, যারা ভালো ডিরেক্টর আমি জানি তার সাথে কাজ করলে আমার লাইফে কিছু ভ্যালু অ্যাড করবে, আমার কাজের কিছু ভ্যালু অ্যাড করবে, তাদের জন্য। তো এরকম তো হয়। আর তারপরে আমি এর মধ্যে একটা কাজ করেছি, নাম মেনশন করব না, ফিল্ম, আমি রেমুনারেশন নিই 0। এবং আমি যখন কন্ট্রাক্ট সাইন করি তখন ওখানে কিছু না কিছু মানে অ্যামাউন্ট লিখতে হয়, মানে 1 টাকা লেখা ছিল ওখানে। হ্যাঁ, সো আমি ওখানে সাইন করেছি। সো টাকা পয়সা, হ্যাঁ, তারপরে এখন আমি ধরেন গতকালকে 10 টাকা নিতাম, আমি এখন 25 টাকা নেই। মানে আমি বলবো না আমি 20 নিচ্ছি, আমি 25 টাকা নিচ্ছি। রেমুনারেশন আমি বাড়িয়েছি, কিন্তু আমি আবার অনেক জায়গায় জিরো রেমুনারেশনে কাজ করছি। এই যে এখনকার সময় ধর আপনার যারা কাজ করছে, শিল্পী সুলভ আচরণের কারণে অনেক কাজগুলো কিন্তু প্রডিউসাররা লস করছে, তারপরে বিভিন্ন রকমের সমস্যাগুলো হয়, যার কারণে তারা কিন্তু এই কাজটা করতে পারে না। আবার ধরেন মানে প্রফেশনাল আচরণগুলো করে না, অপেশাদারিত্ব আচরণ করে। এটা নিয়ে আমি আপনার বক্তব্য জানতে চাই। যেহেতু আপনি আগের জেনারেশন দেখেছেন, আপনি এখন তো মনে হয় 11টা না কয়টা জেনারেশন, আপনি কয়েকটা জেনারেশন দেখেছেন, এখন জেনারেশনে আপনি কাজ করছেন, আপনার কি অভিমত? আমাকে এই প্রশ্ন করে লাভ নেই, কারণ হচ্ছে আমি যাদের সাথে কাজ করি সেখানে আমি কোনো নুইসেন্স এখন পর্যন্ত দেখিনি। আমি শুধু ওভারহিয়ার করি, আমি শুনি, থাকে না সেটে এসে গল্প করে, আল্লাহ ওই সেটে তো এই হয়েছে, ওই সেটে তো এই হয়েছে। মাঝখানে একটা টাইম ছিল যে সময় খুব অরাজকতা ছিল আর কি। হ্যাঁ, টাইমলি সেটে আর্টিস্ট আসে না, খুব বড় হিরো কল 10টায়, সে আসলো দুপুর 2টায়, কিছু কিছু এখনো আছে। এবং তার কারণে অন্যান্য শিল্পী মেনে নিতে হয়। হ্যাঁ, মেনে নিতে এখনো মেনে নিতে হয়। এখন মেনে নিতে হচ্ছে, কারণ ওই বড় শিল্পীটার কারণে। কিন্তু এখন যেটা হয়, বড় শিল্পী যখন আমার কাছে এসে বলে সো সরি রে, দেরি হয়ে গেল, কিছু মনে করিস না, এটা আমার তো তখন কিছু বলার নেই। আমি পারবো, কষ্টটা হয় ক্রু মেম্বার্সদের জন্য। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় যে এই ক্রু মেম্বার্সদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত, কারণ সব প্রেশারটা ওদের উপরে পড়ে। আপনি ধরেন বলিউড ইন্ডাস্ট্রি বলেন, আমাদের ইন্ডাস্ট্রি বলেন, নায়কদেরকে প্রায়োরিটি বেশি দেয়। সবই তো মেল সেন্ট্রিক। হ্যাঁ, সব মেল সেন্ট্রিক। এইটা নিয়ে আপনার কথা কি? মানে এখন কি এই পরিবেশটা কি সৃষ্টি হবে না? হবে, চেঞ্জ হবে, সব কিছুই চেঞ্জ হবে, হচ্ছে। যেমন এই যে বনলতা সেনের কথা বললেন আপনি, নাবিলা বনলতা সেন, তার নামে একটা মানে সে হচ্ছে একটা ফিমেল ক্যারেক্টার, দ্য প্রোটাগনিস্ট। এটা কি মানুষ দেখলো না, কি সুন্দরভাবে দেখলো এবং অ্যাকসেপ্ট করলো। ঠিক একইভাবে এরকম নাম রেহানা মারিয়াম নূর, যদি বাথুরের ফিল্মটার কথা বলি, সেটা কানে চলে গেল। সো নাম ভূমিকায় একটা মেয়েকে নিয়ে কাজ করা হচ্ছে, কিন্তু আমি সবসময় বলি যে আমাদের আর্টিস্টরা কেন জানি, ডিরেক্টররা কেন জানি খুব রিস্ক ফিল করে একটা মেয়ের উপরে গল্প তৈরি করতে। সো যারা বানিয়েছে তাদেরকে তো আসলে স্যালিউট, আর যারা বানাতে ভয় পায় ওদেরকে বলবো যে দেখেন, করে দেখেন, আপনাকে একটা হিরো যা এনে দিচ্ছে। আমার কাছে মনে হয় যদি গল্প প্রপার
সাপোর্ট থাকে তাহলে একটা হিরোইনও থাকে। আপনার ধরেন একটা কমার্শিয়াল ফিল্ম থাকলো, এখানে প্রায় 8 কোটি বা 6 কোটি টাকার বাজেট, আর একটা অনুদানের ফিল্ম থাকলো 75 লাখ টাকা মানে 75 লাখ এরকম, আপনি কোনটা করবেন? যদি ওইখানে গল্প ক্যারেক্টার সব কিছু ঠিক থাকে, মানে আপনাকে অভিনয় করার একটা জায়গা যদি থাকে অনুদানের ছবিতে, কিন্তু ওইটার ক্ষেত্রে আপনাকে নায়কটাই প্রধান, বাকি আপনার জায়গাটা ওরকম থাকলো না। না না না, আমি বাজেট দেখে তো আমরা কেউ কাজ করি না, আমরা না, আমি কাজ করি না, অনেকেই করে আর কি। অনেকেই করে, আমি বাজেট দেখে তো কখনো করছি না। আমি বললাম না যে আজকে আপনি আমার কাছে একটা বাজেট ধরেন, আমি কালকে একটা শুটিং করলাম যেখানে 10 লাখ টাকা বাজেট ছিল, নাটকের কথা যদি বলি, আপনি আমাকে এসে বললেন যে আমার এটার বাজেট মাত্র 1.5 লাখ টাকা, 1.5 লাখের মধ্যে কাজটা আমাকে করতে হবে, আমি সেম এফোর্ট দিয়ে কাজটা করবো, কারণ আমি কিন্তু আমি গল্পটা দেখবো, এতটুকুই, আর কিছু না। গল্প এন্ড ডিরেক্টর ইটস অল অ্যাবাউট, মানে আমার কাছে তো এটাই ম্যাটার করে। গান শুনেন? হ্যাঁ, আমি প্রচন্ড গান পাগল মানুষ। গান করেন? আমার গলা খুবই বাজে, আমি খুব বাজে গান। কি ধরনের গান? সব ধরনের। আমি আমার ছোটবেলাটাই হয়েছে গান দিয়ে বড় হওয়াটা, মানে গান এমন না যে বাবা মা গান করেছেন তা না। আমার মা চাকরি করতেন, তো প্রতিদিন ছুটি থাকতো শুক্রবারের দিন আমার সকালে আমাদের বাসায় সকাল 7টা শেষের দিকে সবার ঘুম ভেঙে যেত আমার মায়ের ক্যাসেটে গানে, এবং এই সন্ধ্যা, মালতী, তারপরে হচ্ছে যারা যারা মান্না দে, হ্যাঁ হ্যাঁ, সবার এই সব গান আমার ছোটবেলা থেকে শোনা আমার মায়ের কারণে। হ্যাঁ, নচিকেতা যার গান আমি বুঝি না, 92-তে মনে ফার্স্ট তার অ্যালবাম বের হয়েছে, অ্যালবাম মানে ক্যাসেট, আমার বাসায় তখন নচিকেতার গান বাজে 92-তে, তখন তো বয়স কম, তার তো ভাষা বোঝার আমার বয়স না, কিন্তু আমি তার ভাষা বুঝছি। আমার বাসায় ছোটবেলা থেকে ক্যাসেট, এই যে কালো ক্যাসেট, এইটা দিয়ে শুরু হয়েছে, তারপর আস্তে আস্তে বড় হয়েছে, হ্যাঁ হ্যাঁ, টেপ করে আস্তে আস্তে বড় হয়েছে, যার কারণে আমি গানের ভেতর দিয়ে বড় হওয়া। শুধু দুঃখ আমার গলায় সুর নাই। আমি যখন গান শিখতে চেয়েছিলাম ছোটবেলায়, গান তো করেন, গুনগুন করে তো নিজের জন্য গান। আমি বাথরুম সিঙ্গার। হ্যাঁ, তারপরে আমি যখন কোনো প্রোগ্রামে যাচ্ছি, কেউ গান গাইছে, তখন চিৎকার করে গান গাইছি। দুঃখটা আমার এখানে, আমি যখন গান শিখতে চাইলাম বাসায়, বাবাকে ফ্যামিলিকে বললাম, তো আমার ফ্যামিলি ধর্মপ্রাণ মানুষ, তখন তাদের ভিতরে ওটা ছিল যে না, গান শেখা যাবে না। সেই পরিবারের মেয়ে। ব্যান্ড সঙ্গীত শুনেছেন কনসার্টে গিয়ে? ওই হুল্লোড় করা, তখন কাদের গান শুনতেন জেমসের কনসার্ট? আপনি যখন স্কুল 9-এ? না, রাজশাহীতে তো কম হতো, আমি তো রাজশাহীতে বড় হয়েছি, আমি তো অনেক পরে এসেছি ঢাকা শহরে, ওইখানে এগুলি আমাদের হয়নি। আমরা কনসার্টে যাব, একটা থাপ্পড় দিবে, হ্যাঁ, সো এগুলি হয়নি, এগুলো এসেছে সব ঢাকায়। এখন মনে হয় না যে এখন গানের চর্চাটা খুব কম হচ্ছে? আগে গানের হিট হতো ছবিগুলো, গান শুনে শুনে মানুষ সিনেমা হলে যেত, এখন ওই গান শুনে না, মানুষ সিনেমা হলে গিয়ে প্রতারিত হয় বা কিছু ভালো মুভি দেখে। লাস্ট মনে সাদা সাদা কালা কালা হাওয়ার গানটা হিট হলো আর কি, এর গত বছরে মনে এমন হয়েছে, দু একটা আইটেম সং এরকম হয়তো দু একটা হিট হয়েছে। হ্যাঁ, সিনেমাতে আগের মতো ওই হিট গানগুলি একটু কম, মানে সুন্দর গান, প্রত্যেকটা গান ভীষণ সুন্দর, আমরা ভীষণভাবে শুনছি, বাট যদি বলেন যে সেই হিট, তাহলে হয়তো একটু কম হয়েছে এর মধ্যে। আপনার কাছে এরকম মনে হয় যে মনের মধ্যে একটা গান গুনগুন করে বাজে, যে কোনো একটা গান এখন বাজছে? এখন হচ্ছে কোনটা বাজছে? সারাক্ষণই গান বাজে। হিন্দি একটা গান, এটা বলতে পারবো না, দর্শক বলবে যে একটা শর্ট দিব, বাংলাদেশে বসে থেকে হিন্দি গান বাজছে। আমি যাবো কালকে কোক স্টুডিওর গানটা শুনলাম, এটা নিয়ে কি হয়েছে? মোটামুটি, মানে মনের মতো হয়নি, মোটামুটি হয়েছে। আচ্ছা, জীবনে অনেক কাজ করেছেন বা অনেক কিছু করেছেন, মনে হয়েছে যে এই ভুলটা আমি যদি রাবার থাকতো আমি মুছে দিতাম, এমন কিছু? একদম না, মনে হয়েছে? একদম মনে হয়নি। কারণ হ্যাঁ, বড় বড় কথা বলতে পারি, এটা মনে হয়নি কারণ ওখান থেকে আমি যতটুকু অভিজ্ঞ হচ্ছি, আমি শিখেছি, আসলে তো সত্যি ওটা লেসন, ওটা না হলে হয়তো অন্য আরেকটা অধ্যায় আমার জীবনে শুরু হতো না, বা অন্য একটা লেসন আমি আমার লাইফে পেতাম না। ইরেজ করার মতো কিছু ঘটনা ঘটেনি আমার লাইফে। প্রিয় মানুষের যে আপনারা যে একসাথে ফ্রেন্ডরা একসাথে মিলে ছিলেন, ধরেন কোনো ফ্রেন্ড হারিয়ে গেছে, বা এরকম কোনো স্মৃতি আছে কিনা যে ফ্রেন্ডকে অনেক কিছু বলার ছিল বলতে পারিনি? আমার লাইফে ডিজাস্টার কম। আমার লাইফে এখন পর্যন্ত, থ্যাংক গড, এখন পর্যন্ত ডিজাস্টার কম। থিয়েটার তো সাথে জড়িত আপনি, জড়িত। এখন কি থিয়েটার চর্চা করা হয়? এখন একদমই সব বন্ধ। থিয়েটারে কোন ক্যারেক্টারটা আপনার করার খুব ইচ্ছা? নন্দিনী। সবাই নন্দিনীর কথা বলে, কারণ এটা এমন একটা ক্যারেক্টার যেটা আসলে, ইভেন রোমিও জুলিয়েটে যদি বলেন, জুলিয়েট, মানে আমি বলছি যে এই ক্যারেক্টারগুলি করার। কারণ খালেদ খান যখন তার ভরাট গলাই করতে নন্দিনী, ওপি একটা দেখেছি না, ওটা সবাই দেখেছে, দ্যাট ওয়াজ, মানে শি ওয়াজ ব্রিলিয়ান্ট। এখনকার সময় থিয়েটারের অবস্থা কি, আপনার কি মনে হয়? থিয়েটারের অবস্থা একেবারে ভঙ্গুর, কোথায় আর তো তেমন কিছু, মানে এই যে তারকারা যে এই যে একটা পট পরিবর্তনের সময় তারকারা সংকীর্ণ হয়ে গেছে, একটা চাপের মধ্যে আছে, তারকা যাদেরকে আমরা বলি তারা কিন্তু নাই, একটা তারকা শূন্য একটা ইন্ডাস্ট্রি কিন্তু চলছে এখন। তা আপনার কাছে এই ইন্ডাস্ট্রি নিয়ে আসলে আশাটা কি? আসলে
এরকম কি হওয়া উচিত ছিল? মানে থিয়েটারের কথা বলছি। থিয়েটার না, মানে টোটাল ইন্ডাস্ট্রিটা। তারকা শূন্য মানে তারকারা যারা আছে তারা তাদের কাজ করছে, কিন্তু অনেকে বাইরে অন্য আছে। মানুষজন যেটা হচ্ছে অন্য মানুষজন নিজেদেরকে তারকা সেজে আসছে, যাদেরকে তারকা বানানোর আমাদের কোনো দরকার ছিল না। তো আসলে আপনার মানে প্রশ্নটা এরকম হওয়া উচিত, যারা আসল তারকা তারা কাজ কম করে, যারা তারকা না কিন্তু ওদেরকে আমাদের কিছু সোসাইটি জোর করে তারকা তারকা বানিয়ে বানাই দিয়ে দিছে, তারপর তাদেরকে হ্যাঁ, সামনে আনছে। দ্যাট ইজ রং। সো আমরা কোনো উদাহরণ সেট করতে পারছি না, যেভাবে আমরা হুমায়ুন ফরিদের উদাহরণ সেট করে গেছি। আমাদের জেনারেশনের মানুষজন কিন্তু খুব ভালো কাজ করছে, আর্টিস্টরা। এরপরে অল্প কিছু, তারপরে কি হবে আমি জানি না। হুমায়ুন ফরিদের কথা টানলেন একটু, তার সাথে কাজ নিশ্চয়ই হয়েছে। হ্যাঁ, একটু ছোট্ট যদি কোনো স্মৃতি থাকে। উনি আমাকে আমিন আপা ডাকতো, আমার তো সবাই তানজিকা ডাকে, উনি আমাকে আমিন আপা ডাকতেন। তো এইটাই আর কি, কাজ করছি। আমরা লম্বা একটা সিরিয়াল করেছি 104 পর্বের, হীরা ভাইয়ের, অনন্ত হীরা, ওনার একটা সিরিয়াল করেছিলাম। তারপরে একটা 1 ঘন্টা করেছি। উনি মজার মানুষ, খুব তো উইটি ছিলেন, পাগলামি উইটি ছিলেন, এবং তার কথা, তার এক লাইন, সে তো ওয়ান লাইনার দিত। হ্যাঁ, অনেক বেশি কথা না বলে একটা লাইনে এসে বোঝানোর, যতটুকু আমি তাকে কাজ করে বুঝেছি, ওয়ান লাইনার দিত। যেটা ওয়ান লাইনারটা বুঝতে হয়তো আমার আরো 2 মিনিট লাগতো যে সে আসলে এটা কি বললো। আর অভিনয়ের কথা যদি বলেন, তার সাথে যখন অভিনয় করেছি আমি তো অভিনয় তখন বুঝতাম না। আমি শুধু তাকিয়ে থাকতাম যে কীভাবে ডেলিভারি, কী বললো, মানে এভাবে ডেলিভারি দেওয়া সম্ভব, মানে এত ন্যাচারাল কীভাবে। এদিকে আমার ডায়লগ মনে করতে হচ্ছে, কত কিছু করতে হচ্ছে, আর এই মানুষটা এরকম করে দাঁড়িয়ে এত ন্যাচারালি কীভাবে। এখন তো অনেকে নিজেকে সুপারস্টার, মেগাস্টার বলে, সুপারস্টার মেগাস্টার। হুমায়ুন ফরিদি আসলে কি সুপারস্টার? অনেকে বলে, তাকে কি বলা যায় সুপারস্টার? উনি আসলে কি জানেন, আমরা মেসিকে যেভাবে দেখি না, কথার কথা বলছি, উনি তো খেলোয়াড়, মেসি তো খেলোয়াড় গেল, আর হুমায়ুন ফরিদি ফুটবল শেখার জন্য যেমন মেসির কাছে যেতে হবে মানুষের, অভিনয় শেখার জন্য হুমায়ুন ফরিদির কাছে যেতে হবে। হুমায়ুন আহমেদ পড়েছেন, তার সাথে কাজ করা হয়েছে। হ্যাঁ, ওনার কাজ করেছি আমি, কবি করেছিলাম ওনার। তো ওটা আবার মেহরাব আফরোজ শাওন ডিরেকশন দিয়েছিল। হুমায়ুন আহমেদ মাঝে মাঝে আসতেন, এসে কিছু হালকা পাতলা ডিরেকশন দিয়ে যেতেন। তো ওনার ডিরেকশন যেটা হচ্ছে যে উনি এমনভাবে ডিরেকশন দিতেন যে খুব সহজ হয়ে যেত অভিনয়টা। হ্যাঁ, মানে জাস্ট এক থাকে না যে একটা ম্যাজিক ওয়ান্ডের মতো, একটা কোনো ইনপুট দিল, একটা লাইন, যে এইটা তখন ভাবে কাজ। আপনাকে কোনো নামে ডাকতেন? না, ওনার সাথে আমার এমন কোনো রেগুলার দেখা হতো তা না যে আমাকে একটা স্পেসিফিক আলাদা নাম দিয়েছে, এরকম কিছু না। তবে ও যে যখন ওয়াশপল্লিতে, তখন তো মা থাকতেন, যখন সবাই মিলে একটু আড্ডা হতো, তো উনি তো আসলে ড্রিম, স্বপ্নের একজন মানুষ। তো ওনাকে যখন দেখতাম, উনি অনেক ফানি ছিলেন, অনেক উইটি ছিলেন, কি যেন বলতেন, মজা, ভীষণ মজা। আচ্ছা, না, ওনাকে সবাই আসলে, তার আরো বেশ কিছু বছর বেঁচে থাকা দরকার ছিল। গান তো আপনি বললেন না, আর কোনো সত্তা আছে যেটা ইউনিক আপনি কখনো প্রকাশ করেন? না, আমার ভেতরে কোনো হিডেন স্কিল কবিতা, নাই। না, আমার কোনো ভিতরে হিডেন স্কিল নাই। আমার একটা স্কিল, যেটা ক্যামেরায় মানুষ দেখে। আমার ভিতরে কোনো হিডেন স্কিল নাই। ব্রেন উইথ বিউটি। না, ভালো ছাত্রী ছিলেন না? আমি একটা ডাল স্টুডেন্ট ছিলাম, এটাও বিশ্বাস করেন। ডাল মানে হচ্ছে কোনোভাবে টিকে থেকে জাস্ট পাশ করে আসার মতো একটা স্টুডেন্ট, এছাড়া কিছু না। আপনার প্রথম অভিনয়ে কয় টাকা পেয়েছিলেন পারিশ্রমিক? 2,500 টাকা। প্রথমত লাক্স হয়েছি, তো লাক্সে তো একটা রেমুনারেশন আছে, যখন আমি ফার্স্ট রানার আপ হলাম। ওটা যদি বাদ দিই, ওটা বাদ দেওয়ার পরে আমি হচ্ছে প্রথম স্পর্শের বাইরে সিরিজটা করলাম 2004-এ, আর 5-এর শুরুতে বিশ্বজিৎ সেলিমের ডিরেকশনে। তখন খুব হিট একটা নাটক এটা। আমি একটা ক্যামিও ক্যারেক্টার, সবার লাস্টে 3টা এপিসোডে যাব। তখন আমাকে ফার্স্ট 4,000 টাকা রেমুনারেশন দিয়েছিল। আর আমাদের সুবিধা হয়েছে কি, আমরা যেহেতু একটা প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে এসেছি, লাক্সের মধ্যে দিয়ে, আমরা চাইলেও কেউ কম দিতে পারতো না, মানে একটা তো ফেস হওয়া ছিল। সো এই জন্যই আর কি। তারপরে একটা মহারথীকে বা কিংবদন্তিকে হারিয়ে ফেলছে। আজকে হারিয়েছি মুস্তাফা মনোয়ার ভাই নেই, আমরা ডাক্তার এনামুল উনি হারিয়েছে, আলী জাকের ভাইকে হারিয়েছে। হ্যাঁ, এরকম ধরলে অনেকে আমরা মানে হারিয়েছে। আসলে এই শূন্যতা, আসলে মিডিয়া তো একটার পর একটা শূন্য হয়ে যাচ্ছে। আপনার এই শূন্যতা নিয়ে আপনার আসলে অবজারভেশনটা কি? আমার অবজারভেশন হচ্ছে, যখন কেউ চলে যাচ্ছেন মন খারাপ হচ্ছে, কিন্তু আসলে এটাই তো প্রকৃতির নিয়ম। তো সান্ত্বনা তো আসলে এভাবে দেওয়া হয়। ওনারা চলে যাচ্ছেন, আশা করি সৃষ্টিকর্তার কাছে এটাই চাওয়া, জায়গাটা পূরণ হোক। এই দুনিয়াতে যারা বেঁচে আছেন, তাদের উপরে সৃষ্টিকর্তা এমন একটা শক্তি দিক, আশীর্বাদ দিক, যেন তাদের কাছ থেকে আমরা ভালো কিছু পাই। আপনার বেশি সাপোর্ট করেছে কি, বাবা না মা? মা সাপোর্ট, বাবার হিডেন সাপোর্ট ছিল, কিন্তু মা সাপোর্ট। তারা চাইতেন মিডিয়াতে আসতে? না, কি বলেন, কেন চাইবে? না, একদমই না। কেউ জানতো না, কারোর আইডিয়াই নাই যে মিডিয়াতে এসব কাজ করব। না, আমাদের রাজশাহীতে ওইরকম 2004 সালে আসলে মেয়েকে মিডিয়াতে পাঠানো, এটা খুব রেয়ার কেস। এটা সব পরিবার থেকে এটা।
ইয়া করে না। তো তারা কি চেয়েছিল আপনি কি একদম একটা পড়াশোনা করবে নর্মাল, জাস্ট এরকম অনার্স মাস্টার্স করে একটা মেয়ে করবে, করার পরে বিয়ে দিয়ে 3টা বাচ্চার মা সংসার করবে, ডাক্তার ইঞ্জিনিয়ার এরকম করে? ওই তো ডাক্তার ইঞ্জিনিয়ার। কিন্তু যখন দেখে গেছে যে এই মেয়েকে তুই ডাক্তার ইঞ্জিনিয়ারিং হবে না, কোনো রকম পড়াশোনা করে তারপর বিয়ে করে সংসার কর, লাইক দ্যাট। তা এখন আপনার এখন চিন্তা ভাবনা কি, এখন মিডিয়া নিয়ে চিন্তা ভাবনা কি? আপনি তো শুরু করেছেন পুরো দমে, এখন চিন্তাটা কি আসলে আপনার সিনেমা এখন আমার ঝামেলা যেটা হচ্ছে, আমার স্বামী এক জায়গায়, আমি এক জায়গায়, আমার ওর ওখানে যাওয়া, ওর আমার এখানে আসা। আগে যেটা হতো না, একটা সময় একটু মোটামুটি কাজ করতাম, 10-12 দিন মতো শিডিউল দিয়ে রাখতাম। এখন একদমই সেটা না। এখন হচ্ছে আমি যখন ওখানে থাকবো সিডনিতে, আমি যখন আসবো মাসে অ্যাটলিস্ট 3 মাস, বছরে যদি আমি এখানে থাকি 3-4 মাস, আমি আগে সবাইকে বলেই আসবো যে আই এম কামিং হিয়ার, অ্যান্ড দেন প্ল্যানটা ওভাবে করে কাজ করবো। কাজ ছাড়ছি না আমি কাজ করতে চাই। কিন্তু এটার ব্যাকআপ প্ল্যান আপনাদের কাছে কিনা? যদি যেমন ফ্যাশন ডিজাইনার, ফ্যাশন হাউসের মালিক বা প্রোডাকশন হাউস, এরকম কি করার কোনো চিন্তা আপনার আছে কিনা? বিজনেস করার তো প্ল্যান আছে, কারণ দিন শেষে উই অল নিড মানি। হ্যাঁ, সো আমার যেহেতু একটা সোর্স অফ ইনকাম হচ্ছে আমার মিডিয়া, এই ইন্ডাস্ট্রি, যখন এটা আমার কমে যাবে, আমি আসলে ওই হাজব্যান্ডের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকা মানুষ না। মানে এটা আমার মধ্যে নাই, এটা আমি আমার পরিবারের কাউকে দেখিনি যে একজনের উপরে ডিপেন্ডেন্ট মানুষ। সো আমার ভিতরে এটা নাই। আমার হাজব্যান্ডের প্ল্যান আছে, উই হ্যাভ আ ভেরি গুড প্ল্যান, যে ঠিক আছে ও চায় আমি ব্যস্ত থাকি, কারণ ও জানে যে আমি ক্র্যাঙ্কি হয়ে যাবো যদি কিছু না করি। একটা না একটা কোনো কিছুতে ইনভলভ হবো। মিডিয়াতে আমি যতগুলো কমেন্ট পড়েছি, আপনার পার্সোনালিটি সবার ভালো লাগে। আপনি যখন একটা জায়গায় বসেন পর্দায়, আপনি কথা বলেন খুব সহজবোধ্য, খুব বুঝে, এমন না খুব কঠিন এরকম কিছু না, একটু গম্ভীর বা একটু মনে হয় আপনাকে, মানে এটা একটা আলাদা একটা মনে হয় নাটক, একটা অভিনয়ের আলাদা একটা দিক, যে দিকটা মানুষ রপ্ত করতে চায়, দেখতে চায়। তা মানুষ এরকম বলেছে, আপনার কেমন লাগে আসলে এই কথাগুলো শুনলে? আমার না, অনেকে বলে না, ধরেন আজকে আপনাকে কেউ প্রশংসা করলো যে আপনি দেখতে খুব সুন্দর, আর একজন করলো আপনার অভিনয় সুন্দর। এখন না, আমরা দেখতে সুন্দর এটা শুনতে ভালো লাগে না, এটা কোনো ভ্যালু অ্যাড করে না আমার লাইফে। দেখতে সুন্দর সবাই, আলাদা করা যায় তো আপনার গুণ দিয়ে। আপনাকে সৌন্দর্য দিয়ে আলাদা করার কিন্তু কিছু নাই, কারণ সবাই সুন্দর ইন এ সেন্স। সৃষ্টিকর্তা সকল সৃষ্টি সুন্দর, কিন্তু সৃষ্টিকর্তা সবাইকে একই রকম মেধা এবং একই রকম গুণ দিয়ে পাঠাননি। এখানে একটু 19-20 হয়ে গেছে, হয়েছে আর কি। তো আমার কাছে মনে হয় যে এটা আপনি বললেন যে আমার কথা বলা বা আমার এটা পার্সোনালিটি, এটাকে মানুষ পছন্দ করে। আমি বেশিরভাগ মানুষের কাছে এটা শুনেছি, এটা আমার শুনতে ভালো লাগে। এটা আমার মানে ওই রাদার দেন ইউ লুক সো বিউটিফুল। না, একটা তারকার তো এটাই হওয়া উচিত, যে আমি কিভাবে কথা বলছি, আমার বাচন ভঙ্গি কিরকম, আমার ভোকাবুলারি কতটুকু স্ট্রং, এগুলো তো আসলে শেখার আছে। আপনি তো আসছেন একটা বিউটি একটা থেকে, এখনকার সময় যারা এসেছে, আগেকার সময় অনেকে কাজ করেছে, কিন্তু এখনকার সময় হারিয়ে গেছে। আসলে এইটা কেন হচ্ছে? এই টিকে থাকার জন্য না, ভেতরে একটা সাহস এবং শক্তি লাগে। মানে আপনিও ধরেন, আপনি যে জার্নালিজমে আছেন বা আপনি আজকে যে প্রফেশনে আছেন, আপনারা তো হয়তো একসাথে অনেকে ঢুকেছিলেন, সবাইকে এখানে আছে? সবাই তো নাই। সো থাকে তারাই যাদের ভেতরে আসলে ওই সাহস এবং শক্তিটা আছে। তো আমার কাছে মনে হয় অনেকে সে শক্তি বা সাহস জোগাতে পারেনি, তাই তারা পেছনে চলে গেছে বা অন্য কোনো প্রফেশনে তারা জয়েন করেছে। আমরা হয়তো আমাদের এই জায়গায় থেকে গেছে। আরেকটা আপনার ভালো দিক রয়েছে, মানে আমি অবজার্ভ করি, শাড়ি পরলে সুন্দর লাগে, বা আপনি সিম্পল যেরকম থাকেন ওটা সুন্দর লাগে। যেটা আসলে বড় বড় তারকা, তারা কিন্তু নিজে অনেক সময় কিছুটা হলে একটু ব্রেক ফেল করে ফেলে, ওভারডু করে ফেলে। তো এই পোশাকের ক্ষেত্রে আপনি কতটা সচেতন? আমি হয়তো একদম সচেতন না বলেই আমি এরকম, অনেক বেশি সচেতন বলেই হয়তো, যেটা বললেন ব্রেক ফেল করে ফেলে। আমি একেবারেই সচেতন না। যেমন আজকে যেখানে আসছি, আমি জানি একটা জিনিস, আমি জানি আমাকে শাড়িতে মানায়, আর মানায়, এবং আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে শাড়ি। তো আমি জানি আমি শাড়ি পরবো, আর আমি শাড়িটা পরে ফেলেছি। ধরেন এই যে এখন যে একটা ফাইট চলে না, যে আজকে ধরেন অমুক অ্যাওয়ার্ড ফাংশন, এই অ্যাওয়ার্ড ফাংশনে মানুষ যাওয়ার জন্য 1 মাস আগে থেকে দুনিয়াদারি এদিক থেকে ওদিক করে দিচ্ছে, কি কাপড় পরবে এবং কাপড়ের বাহার। হ্যাঁ, দেখতে ভালো লাগে, আমার তো প্রত্যেকটা মেয়েকেই দেখতে সুন্দর লাগে। আমার কাছে মনে হয় যে আমি যদি অস্কারেও যাই কোনোদিন, অনেস্টলি আমি জানি আমি যাব না, বাট যদি আমি যাই, আমি হয়তো ওই মঞ্চেও একদম একটা 300 টাকা বা 600 টাকা তাঁতের শাড়ি, কানে একটা ঝুমকা, হাতে চুড়ি, একটা কপালে টিপ আর চুলে ফুল দিয়ে চলে যাবো। অস্কারের মঞ্চে গিয়ে আমি হয়তো তাই করবো যদি আমি, বাট এনিওয়ে এটা তো অন্য কথা বললাম।
আমার এত চিন্তা করতে ইচ্ছা করে না। আপনার শাড়ি কি ভ্যালুয়েবল? ও প্রাইজের কথা বলছেন, এখন তো আসলে আমাদের সুবিধা হচ্ছে আমরা স্পন্সর পাই, কাউকে একটা বলে দিলেই হয় যে আজকে এই প্রোগ্রামে যাচ্ছে একটা শাড়ি পাঠিয়ে দাও। কিন্তু অনেকে কমেন্ট করে আপনার দাম অনেক, শাড়ির দাম 1 লাখ টাকার উপরে, এই কম। স্পন্সর যারা করে তারা তো ওই দাম অনেক দিয়ে দামি করে। দামি শাড়ি। হ্যাঁ, স্পন্সর করলে তো আমার নিজের কেনা টাকা না, আমার টাকা খরচ করে তো আমি কিনছি না, ওগুলো স্পন্সর শাড়ি। সো যখনই দেখবেন স্পন্সর, তখন হচ্ছে অফকোর্স দোজ আর মানে অনেক এক্সপেন্সিভ শাড়ি। তারকারাও তো ভ্যান থেকেও হ্যাঁ, কেনে, কিনি, হ্যাঁ। বিভিন্ন জায়গা থেকেও কেনে, মানে যেটা আমি যারা অনেকে বলে। হ্যাঁ, আপনি কি অভ্যাস আছে কি ব্র্যান্ডেড থেকে বাইরে আমি অন্য ভাবে থেকে কাপড় চোপড় কিনি? আমার যেটা হচ্ছে, আমার দুইটা জিনিস আছে। একটা জিনিস হচ্ছে যে আমি ভ্যান থেকে কিনতে আমার আপত্তি নাই, কিন্তু আমি ব্র্যান্ডেরও কিনতে আমার আপত্তি নাই, কিন্তু মাঝখানে আমি রেপ্লিকা আর কপি কোনো কিছু করবো না। আচ্ছা। এটা হচ্ছে আমার মাথায় সেট করা যে আমি একদম কম দামি কাপড় পরছি, আমি একটু আমার যেটা বাজেট সে অনুযায়ী আমি কাপড় পরছি, তা আমি কোনো যে থাকে না ফেক কিছু পরবো, সেটা আমি করবো না। এটা নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে, এখনও সব ব্র্যান্ড কেনার মতো অবস্থা আমার হয়নি। আমার যেটুকু ইনকাম, আমার সাথে আমার নতুন যে মানুষটা এসেছে, জয়েন করেছে লাইফে, তার কাছ থেকে যেটা আমার মনে হয় যে ঠিক আছে, সে আমাকে একটা গিফট করলো, ওইটুকুই আমার আছে, আমি ওইটা নিয়ে থাকতে চাই। আর আমার আরেকটা প্লাস যেটা বলতে যাচ্ছিলাম ভুলে গেছি, আমি যদি একটা একদম সামহাও এটা ফিজিক বা আমার কথা বলার স্টাইল বা কিছু একটা খুব নর্মাল কাপড়েও আমাকে দেখতে সুন্দর লাগে, হ্যাঁ ডিফারেন্ট লাগে, তাই হয়তো ফিট লাগে, ফিট লাগে। তো হয়তো মানুষ বলতে পারে আচ্ছা এই ড্রেসটা হয়তো মানে দাম দিয়ে কিনেছি, বাট আসলে দাম দিয়ে কিনে মানে কম দামে কিনেছি। সো লাইক দ্যাট। আপনার জন্মদিন কবে? আমার মার্চ মাসে 5th of March। কত পড়বে? 33 বছর কেটে গেল, কেউ কথা রাখেনি। আমরা ওই দিনকে উইশ করবো আশা করি সবাই। আমাকে সবাই যদি এটাই বলে বয়স কত, আমি বললাম 33 বছর কেটে গেছে, কেউ কথা রাখেনি। পরে আমার জামাই তখন বলে কি বললি তুই? লক করা না, লক করা। 33 এর উপরে বয়স আমার কখনো যাবে। কয়েকদিন আগে কুসুম শিকদার না কারা মানে সার্টিফিকেটটা শো করে দিয়েছে যে আমি 98 ব্যাচের, এই ব্যাচের। এটা বলে সাহস, আর কারো সাহস আছে কিনা? এরকম সাহস তো কেউ দেখাইতে চায় না, বিশেষ করে। না, আমার বয়স নিয়ে কোনো ওইটা নাই যে বয়সের কথা বলবো না তা না, বাট যেটা বয়স নিয়ে আপনার অবজারভেশনটা বলেন। বয়স, চুল পেকে যাবে এক সময়, আপনার ভুরু কুঁচকে যাবে, বা আপনার এই বিষয়টা আপনার কাছে কি কখন খারাপ লাগবে, বা আপনার কাছে মনে হবে আমি কেনই বয়স হয়ে যাচ্ছে? না, ওটা সৌন্দর্য। ইভেন জানেন আমার মা, এখন মা তো বয়স হচ্ছে, আমার মা হচ্ছে যে হজ করে আসার পরে হিজাব ধরেছেন, তো আমি তাকিয়ে থাকি, আমার চোখে সবসময় আমি দেখেছি যে প্রত্যেক বছরে বছরে মার বয়স কিভাবে বাড়ছে। তা আমি তাই ভাবি যে আমারও প্রত্যেক বছরে বছরে বয়স তো বাড়ছে, রিঙ্কলস পড়ছে, চুল তো নাই হয়ে গেছে, হ্যাঁ চুল পেকে গেছে, চুলটা একটু আমাকে কালিক দিতে হয়, তারপরেও সামটাইমস চলে আসে, দিতে হয়, কারণ সাদা চুলে আমাকে অত মানাচ্ছে না। হ্যাঁ, সো আমি এটা করছি। আমি সেদিনে একটা কথা বলছিলাম যে বয়স হচ্ছে, এটা আমরা মেনে নিয়েছি, কিন্তু বয়সটা কেউ আমরা মন থেকে চাই যে আমাদের একটু ইয়াং লাগুক দেখতে। আপনার 50 বছর বয়সে আপনি চান না যে আপনার 50 লাগুক, আপনি চান আপনাকে 45 লাগুক, 5 বছর অ্যাটলিস্ট আমি যেন কমাতে পারি। সো এইটা আমারও ইচ্ছা, বাট আমি বয়সটাকে খুব সুন্দর করে অ্যাকসেপ্ট করেছি। আমি চাই আপনার বয়স এরকমই থাকুক, একটা জায়গায় থাকুক, 33-এ থাকুক। 33, আমি তুলে সারা জীবন আমি 33, এখন 23 তো বলতে পারছি না, আমি 33 বলছি। নতুন কোনো কাজ শুরু করেছেন, সিনেমা বা নাটকের কাজ? না, আমার সিনেমার যত কাজ এখন আমার হাতে আপাতত কোনো কাজ ওটিটির কাজও নেই না, এখন কোনো একটা কথা হয়েছে খুব রিসেন্টলি, এক শুটিং শুরু হয়নি, জাস্ট নেগোসিয়েশন চলছে সবকিছু মিলিয়ে, বাট এখন কোনো কাজ নেই আমার হাতে। যাবেন, উড়াল দেবেন? একটু তো যেতে হবে আমাকে, অ্যাটলিস্ট 6 মাস থাকতে হবে ভাই ওখানে, নাহলে আমার জামাই আমাকে বলবে কেমন লাগে বাইরে থাক ওখানে। সংসার তো দুটাই না, ওইখানে আপনার কেমন লাগে থাকতে? না, ভালো লাগে, ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, এখানে আসলেও ভালো লাগে। হ্যাঁ এখানে বাবা মা। এখানে কি গরমের সময় আসেন? আর সময় কি না, ঠান্ডা? আমার তো মনে হয় ও তো অপোজিট ওয়েদার, এখন তো দেশ ঠান্ডা, সো আমার তো মনে হয় আমি সবসময় এই সময়টা ওখানে কাটাবো, আর গরমের সময়টা মানে আবার যখন দেশে ঠান্ডা তখন এখানে চলে আসবো। অবশ্যই আবার আসবেন, আবার একটা আড্ডা হবে। এবং আপনাদের অনেক ভক্ত দর্শক, আমিও আছি, আমার উদ্দেশ্যে না, এবার ভক্তের উদ্দেশ্যে একটু যা শুভকামনা জানাই। তো আসলে বলতে ভালো লাগে না যে উনি আমার ভক্ত বা আপনার আমার ভক্ত, আমার কাছে মনে হয় যে আপনার আমার ভীষণ ভালোবাসার মানুষ, আমার ভীষণ প্রিয় মানুষ। তাই আমি যাই করি না কেন, ভালোটাকে ভালো বলতে পারেন, খারাপটাকে খারাপ বলতে পারেন, বাট আমি ওপেনলি বলছি যদি কখনো খারাপ কিছু মনে হয় আমার কোনো কিছু, আমাকে জাস্ট নির্দ্বিধায় লিখবেন, ফেসবুকের থ্রুতে হোক বা যে কোনো থ্রুতে হোক লিখবেন। আর ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে, এতটুকুই। আর ধন্যবাদ পান্থ আফজাল, এবং ধন্যবাদ আগামীর সময়কে। আর আমি আগামীর সময় নিয়ে ভীষণ আশাবাদী, খুব বেশি দিন তো হয়নি এটা খুবই অল্প কিছু দিন, বাট কেন জানি মনে হচ্ছে যেভাবে সততার সাথে আপনারা এগিয়ে যাচ্ছেন হয়তো এভাবে এগিয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আপনার হাজবেন্ডকে,
একটা ভাগ্যবতী একটা মানে ভাগ্যবান। ভাগ্যবতী একটা মেয়েকে ও পেয়েছে, ভাগ্যবতী মেয়েকে একটা মেয়েকে পেয়েছে। পেয়েছে। অনেক অনেক না, শুভকামনা আমি থাকবে। আমি আমি ভাগ্যবান, আমি ভাগ্যবতী, কারণ আমি আই গট হিম, মানে ওকে, আমি সত্যি দুজন দুজনের পরিপূরক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। ধন্যবাদ তানজিকা আমিনকে সময় দেওয়ার জন্য, এবং ধন্যবাদ আগামী সময়ের বিনোদনের যে দর্শকগুলো তাদেরকে। সামনে অবশ্যই আপনারা আমাদের অনুষ্ঠানটি দেখবেন, আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন। অবশ্যই আরেকজন নতুন অতিথি নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, নিজেকে যত্নে রাখবেন। খোদা হাফেজ।